দেখেন আল্লাহর কি রহমত। এর মধ্যে যে ঘটনাটি ঘটে গেল সেটা একটা ঐতিহাসিক ঘটনা, একদম ঐতিহাসিক ঘটনা। আজকে যদি নামাজের বিরতির আগেই আমি এই প্রোগ্রামটা শেষ করে দিতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে এই মা ওঠেন, এই মা আমাদের ওখানে বড় হয়েছে, কলোনিতে থাকে। কার বাড়িতে? পাঞ্জাব। পাঞ্জাবের বাড়িতে থাকে, 2200 টাকা ভাড়া, তার স্বামী পঙ্গু। ইনি কিন্তু আমাদের বাড়ির পাশের বাড়ির মেয়ে ছিলেন। স্বাধীনতার পর আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে পরিচয় হলো, বলতেছে আমার স্বামীর দুটি পাও ভেঙে আর চলতে পারে না এবং ইনকামের কোনো জায়গা নাই। আমি ভিক করে প্রায় খাই, 2200 টাকা ভাড়া দেয়। আপনি বলেন তো ভাড়াই দিবে না স্বামীর চিকিৎসা করবে না সে নিজে খাবে? দেখার কেউ নাই। আমি আপনাদের সবার সামনে আজকে সবার সামনে আমি কথা দিলাম যে আজ থেকে ইনি আমার মা, ইনার স্বামী আমার পিতা। আমি সম্পূর্ণ এই দুইজনের মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন আমার হায়াত দ্বারা রাখবে তার থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম। আজকে যদি আপনাদের আমি দেরি করতে না বলতাম হয়তো ভিড়ের মধ্যে এই মানুষটি আমার সাক্ষাৎও পাত না, হয়তো আমার সঙ্গে কথাও বলতো না। এই জন্যে আল্লাহ পাক বলে যা কিছু ঘটে এর মধ্যে আমার কোনো রহমত থাকে তোমরা সেটা চিন্তা করতে পারো না। কত বড়টা আমি নিজেও এই কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। কারণ আমি কে? অনেক বক্তব্য বলছি আপনাদের সামনে, অনেকের ভালো লাগছে, অনেকে কষ্ট পাইছেন। আমি আব্দুল মান্নান কে এটা তো একবারে জিজ্ঞাসা করলেন না। আমি আব্দুল মান্নান আখন্দ এখানে যত পরিবার আসছে এর মধ্যে সবচাইতে যে অসহায় পরিবার, এই রকম পরিবারে আমরা 4-5 ভাই 3 বোনের সংসার। আমাদেরকে আমার মা, আমার বাবা উদাসীন মানুষ ছিলেন, আমার মা বাজার থেকে পাইকারি দরে জিনিস কিনে এনে সেই সময় 1976-77 সাল মুদির দোকান করে আমাদেরকে মানুষ করছে। সপ্তাহে 2 দিন 3 দিন 2 বেলা খাবার দিছে, কোনোদিন 1 বেলা ভরা পেটে আমরা খাইছি, আমাদের মনে থাকে না। এবং মাংস খাইছি আমরা হয়তো কুরবানি ঈদের মধ্যে। আমি সেই রকম পরিবার থেকে বেড়ে ওঠা, ধীরে ধীরে নিজেকে গোছায়া গাছায়া এই আমি আব্দুল মান্নান আখন্দ। আমি কিন্তু কোনো আলালের ঘরের দুলাল না। আমি রাজনীতি করা আমার পেশা না। রাজনীতি করি আমি রাষ্ট্রের জন্যে, রাজনীতির সঙ্গে থাকি বঙ্গবন্ধুর জন্য, রাজনীতির সঙ্গে থাকি জননেত্রী শেখ হাসিনার জন্য। রাজনীতি করি আমি আমার দেশের কৃষ্টি কালচার সংস্কৃতিকে একটু নিজে উৎসাহ দেওয়ার জন্য। রাজনীতি করে আমার খাওয়া লাগে না। যার জন্য আমি বলতেছি আমি আব্দুল মান্নান আখন্দ। আর যারা আসবে তারা বলবে আমি আওয়ামী লীগের অমুক 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 অমুক। যেরকম ওয়াজ মাহফিলে দেখেন না মৌলবীর নাম শুনতে লাগে 3 মিনিট, তার আগে মৌলবী কি আগে তার টাইটেল শুনতে শুনতে মৌলবীর যখন নাম শুনবেন তখন টাইটেলই আপনি ভুলে যাবেন। এরকম যারা আসবে সে বিএনপিরই হোক আওয়ামী লীগেরই হোক, তারা আসে যেভাবে বলবে যে আমি অমুক ছিলাম অমুক ছিলাম অমুক ছিলাম অমুক ছিলাম, তাকে শুধু আপনারা একবার জিজ্ঞাসা করবেন যে ভাই সব কিছুই তো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে, আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে আপনি কি ছিলেন একবার বলেন তো, একবার বলেন। 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসার পরে আগে আপনার কি পরিচয়, আপনি কি করতেন? আর কেউ বলতে পারবে না। সমস্ত গরম, সমস্ত শক্তি, সমস্ত টাকা এই 96 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে, আবার 2001 সালে আবার বন্ধ হওয়ার পরে আবার 2001 সাল থেকে আওয়ামী লীগের কর্মীদের, কর্মী তো না, কর্মী বললে ভুল হবে, এই আতিপাতি নেতাদের উত্থান। কিভাবে উত্থান হয়েছে? পাঁচি ভাঙ্গা, বালু সাপ্লাই দিয়া, অসহায় মানুষের জায়গা দখল করা, অসহায় মানুষের দোকান করা, গরিব মানুষের টাকা লুট করা, সাহায্য আছে সাহায্যের টাকা লুট করা। কেউ হালাল পথে আওয়ামী লীগের কোনো নেতা ইনকাম করে নাই। যদি করত
তাহলে প্রথম আমাদের যে দায়িত্ব ছিল, আমি আমার নিজের দায়িত্ব স্বীকার করতেছি, প্রথম আগে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিস বিল্ডিং করা লাগতো। আজকে 100 জন নেতার, বারবার যে কথাটা আমি বলতেছি, 100 জন নেতার বগুড়ায় বিল্ডিং হয়েছে, অথচ যে পার্টি অফিস থেকে আমাদের জন্ম, যে পার্টি অফিস থেকে আমরা বেরোয় বগুড়া শহরে এরকম পরিচিত হয়েছি, সেই পার্টি অফিসটি যে কোনো সময় যে কোনো দিন ভেঙে পড়বে। কোনো আওয়ামী লীগের নেতার পার্টি অফিসের দিকে এক চুল খেয়াল নাই, শুধু নিজের বাড়ি কিভাবে রংচং করে মানুষকে দেখানো যাবে ব্যস্ত। আমি অনেক কথা বললাম, ফণির মনে আমার একটা মিটিং আছে, আমি আপনাদের মাঝে আরো আসবো, আবার আসবো, কথা বলবো। তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই বগুড়ায় 7 লক্ষ মানুষ থাকে, 7 লক্ষ মানুষ থাকে, তার মধ্যে ভোটার হচ্ছে 2,95,000 সামথিং। আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আমি 7 লক্ষ মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ করবো আপনি বুঝে দেন কিভাবে? কারণ আমার তো কোনো মার্কা নাই ধানের শীষ, আমার তো কোনো নৌকা মার্কা নাই, আমাকে ওরা দিচ্ছে না। আমি বারবার সকাল নাই, দিন নাই, রাত নাই, সকাল 8টার থেকে প্রোগ্রাম করি, আপনাদের কাছে আসে আমি আমারটা বলার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনি বুঝলেন, আর যদি না বোঝেন, আমার আল্লাহ পাক হয়তো আমার হারের মধ্যেই কোনো ভালো লেগে রাখছে। আমি বিজয় হলেও মান্নান আকন্দ, আমি হারলেও মান্নান আকন্দ, আমার হারাবার কিছু নাই। কারণ আমি মানুষের দোকানে চাকরি করছি, 2 টাকা দিন ভাত উপাসি। আমি মানুষের দোকানে 10 বছর চাকরি করছি, ওখান থেকে আমি বেড়ে উঠছি, আমি আর হারাবো কি? আমি তো কাউকে বলিনি যে আমার পিতা জমিদার ছিলেন, আমি জমিদার ছিলাম, আমার কিছু হারাবে কেন? হারাবে আমার অর্থের, আমার সম্পদের 100%, 2.5% হিসেব করে আমার বাড়িতে যে 13 ভরি সোনা থাকে, আমি পাই টু পাই জাকাত দিয়েছি। এবং আল্লাহ পাক নিজে ঘোষণা করছে, যে ব্যক্তি জাকাত দান করবে তার সম্পদ আমি আল্লাহ রক্ষা করব। আমার কোনো খাত নাই, খুদ নাই। আমি যে কোনো কথা বলি, ডকুমেন্টস নিয়ে কথা বলি, আমি ডকুমেন্টস নিয়ে কথা বলি। আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাইয়েরা, আমি যাদের বিরুদ্ধে কথা বলতেছি, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, কিন্তু একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের টাকা আর আপনারা লুটে নিয়েন না। সাধারণ মানুষের হক সাধারণ মানুষকে দিয়ে দেন, আপনাদের অনেক হয়েছে। এবার একটু কর্মীর দিকে তাকান, যে কর্মী মিছিল করেছে এখান থেকে হাটে গিয়ে, এই কলোনি থেকে না গেলে আওয়ামী লীগের মিছিল হয়নি। সেই দিন আপনারা ভুলে গেছেন। চালাপাড়া থেকে ছেলেরা আসছে, মিছিল করছে, বাদুরথলা থেকে আসছে। আজকে যারা ত্যাগী নেতা আওয়ামী লীগের, তাদেরকে দেখাই যাচ্ছে না, যে ছেলে পেলে জীবন নষ্ট করছে। এখানে ইকবাল নামে একটা ছেলে ছিল, সেই সময় অস্ত্র বার করে জাসদের বিরুদ্ধে ফায়ার করছিল। আজকে অনেক গুন্ডা পার আছে, মেলা গুন্ডাক দেখছি আমরা। ইকবালেরা যখন গুন্ডামি করছে তখন কোনো গুন্ডা ছিল না। সেই ইকবালের কথা কারো মনে নাই, আমার মনে আছে। আমি ভুলি নাই শুভ্র স্বাধীনকে, ভুলি নাই, আমি এদেরকে ভুলি নাই। খারাপ হোক ভালো হোক, আমাদের কর্মী ছিলেন। আজকে তো কারোর নাম লাউরি মনে থাকে না। আমরা চেষ্টা করেছি, যে দলকে ভালোবাসি সে দলকে বগুড়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আমাদের চেষ্টায় যেটা হয়েছে, প্রত্যেকটা দিন মাননীয় প্রধানমন্ত্রী তার ভালো কাজের মাধ্যমে ভোট বাড়াচ্ছে, আর আমরা আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী প্রত্যেকটা মুহূর্ত মানুষের সঙ্গে খারাপ আচরণ করে ভোট কমায় বাড়িতে ঘুম পাড়ি। এমন কোনো দিন নাই আওয়ামী লীগের নেতাকর্মী একটা হলো ভোট কমায় ঘুম পাড়া। মানে লাস্টে যদি কিছু না পারে রিস্কা লাগ গেলে যায়। আমাদের নেতাকর্মীর এখন এই অবস্থা। কোনো নেতা বলতে পারবে না যে আমি 5টা ভোট বৃদ্ধি করতে পারবো, উনি এটা বলতে পারবে যে আমি 15টা ভোট কমাতে পারবো। এখন আওয়ামী লীগ আর বিএনপি এই অবস্থা। আমার মেয়ে যে কথাটি বলছে সে কথাটি পরিষ্কার। আমি নির্বাচিত হলে আমি কি করব আপনাদের এখন স্পষ্ট ভাষায় বলতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি আল্লাহ পাক এই সম্মান দান করে, আমাকে যদি আমার এই সাধারণ মা বোন ভাই যদি ভোট দেয়, আমাকে যদি এই চেয়ারটা আমি পাই, তবে আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে
প্রত্যেকটা ওয়ার্ড থেকে এক্স যে টিচার, এক্স সরকারি কর্মকর্তা, এক্স যারা এলাকার স্বনামধন্য মানুষ ছিলেন এবং যারা রাজনীতিবিহীন যুবক, তাদেরকে সঙ্গে নিয়ে 140 জন পুরুষ আর 60 জন নারী মিলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে নাগরিক কমিটি করব। সেই নাগরিক কমিটি সেই ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে সেই ওয়ার্ডের সমস্ত কাজকাম হবে, এটা আমার ওয়াদা। আমি আরেকটি কাজ করব, যে আমার অসহায় পরিবার, এরকম অসহায় পরিবারের অনেক মেয়ে আছে লেখাপড়া শিখে সে আজকে মায়ের বোঝা হয়ে গেছে, সন্তানও কষ্ট পাচ্ছে, আর কতদিন আমি মায়ের ওপর খাবো। আমি আব্দুল মান্নান এখন তো কথা দিচ্ছি, এরকম শিক্ষিত মেয়ে, বিধবা নারী, কর্মময়ী যে নারী আছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওই নাগরিক কমিটির আন্ডারে যাচাই বাছাই করে 200 জন করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমি এই মহিলাদেরকে মাস্টার রোলে চাকরি দেব। এবং প্রত্যেকটা ওয়ার্ডের যত পিতা মাতা হবে, সন্তান পিতা মাতাকে খাইতে দেয় না বা সে কর্মক্ষম হারে ফেলে দিছে, এরকম যত মাতা পিতা আছে তার মাথার তেল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল, গায়ের জামা, চিকিৎসা এবং 3 বেলা খাবার আমি আব্দুল মান্নান আখন্দ তাদের ঘরে ঘরে পৌঁছে দেব। আর আপনারা যারা আছেন আমার মা বোনেরা, আপনাদের বাড়িতে তো ফুল গাছ লাগানোর সময় নাই, আপনার বাড়িতে নিম গাছ লাগানোর সময় নাই, আপনার বাড়িতে আপনার স্বামী আসলে তাকে যে একটু ভালো করে খাবার দিবেন এই সময় নাই, আপনার সন্তান স্কুল থেকে আসছে আপনি জিজ্ঞাসা করতেছেন না যে তোমাকে কি পড়া দিছে মাস্টার, বা আজকে স্কুলে কেমন লেখাপড়া হলো। কারণ আপনার চেয়ে আপন সন্তানের চেয়ে বেশি আপন সন্তান আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে 4টা 5টা করে কিস্তির বই। এই কিস্তির বই আপনাকে ঘুমোতে দেয় না, এই কিস্তির বই আপনাকে শান্তিতে থাকতে দেয় না, এই কিস্তির বই আপনাকে মানে আপনার মায়ের সঙ্গে দেখা করতে দেয় না, আপনার সন্তানের সঙ্গে ভালো মতো কথা বলতে দেয় না। এরকম 95,000 নারী আছে, 95,000 এই বগুড়া পৌরসভায় 95,000 নারী আছে। আমার এই কথাটা আপনারা বিশ্বাস করবেন না, এই কথাটা আমি নাও পালন করতে পারি, তবে জীবনের তরে আমি চেষ্টা করব আমার সারা জীবনের আমার ইনকামের অর্থ আগামীতে যে আমি ইনকাম করব সেই অর্থ যারা সমিতি চালায় তারা সরকার থেকে একটা লাইসেন্স নিয়ে চালায়, তাদেরকে ডাকবো, আপনাকে ডাকবো, বগুড়ার সুধী সমাজ থাকবে, সাংবাদিক মহল থাকবে, রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে, সবার সঙ্গে আলোচনা করে একবারের জন্য এই সমস্ত মা বোনদের এই কিস্তি আমার ঘাড়ে নিয়ে আমার মা বোনদের মুক্ত করার আমি চেষ্টা করব। এই কথা শোনার পরে অনেকে বলবে আমি পাগল, এই কথা শোনার পরে অনেকে বলবে এটা মিথ্যা কথা, এই কথা শোনার পরে অনেকে বলবে এই লোকটা ভোট নেওয়ার জন্য এই কথা বলতেছে। আমি তাদেরকে বলতে চাই আমি আব্দুল মান্নান আখন্দ মানুষের দোকানে ভাত উবাইছি, আমি আমার জীবনকে উন্নত করেছি। আমি যদি নিজের জীবনকে উন্নত করতে পারি আর এই বগুড়ার অসহায় মা বোনদের যদি আমি আপন মা বোন ভাবে থাকি, আপন সন্তান ভেবে থাকি, তাহলে এটা আমার কাছে কোনো বিষয় না। ইনশাল্লাহ এই ওয়াদা পূরণের পরে আমি আমার মহান আল্লাহকে বলবো, তারপরে আমাকে কবরে নিও। আমার বয়স 54 পার হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো দিন মাইকিং হবে, আব্দুল মান্নান এখন তো স্ট্রোক করে মারা গেছেন, আমাকে ধোয়ানো হবে, সাদা কাপড় পরানো হবে, খাটনিতে তোলা হবে, নিয়ে যা রাখা হবে মাটির নিচে। ওখানে আমার মহান আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবে, হে আব্দুল মান্নান আখন্দ, তুমি তো ছিলে রাস্তার মানুষ, তুমি তো ছিলে মানুষের দোকানের কর্মচারী, ওখান থেকে আমি তোমাকে নিয়ে এসে মালিক বানাইছি, তোমার আন্ডারে 200 জন লোকের চাকরি দাও, তোমাকে মাটির ঘর থেকে আমি বিল্ডিংয়ে তুলছি, আমার অসহায় মানুষের জন্য তুমি কি করছো? এই একটা প্রশ্নের উত্তর আমি যদি খুঁজতে যাই, তখন আমি খোঁজ করে দেখি একমাত্র উপায় আমার এই অসহায় মা বোনদের পাশে দাঁড়ানো। আমার যে মা
আমাকে পাতিল কেকড়ে ভাত খাওয়াছে রাতে, এখন কি আমার বুঝতে অসুবিধা হয় যে আমার মা না খেয়ে শুছে? আমি এখন ঠিকই বুঝি যে আমাকে যখন পাতিল কেকড়ে ভাত দিছে ওই পাতিল আর কোনো খাবার ছিল না। আপনারা বলেন তো, আমি এখন 1 মুল চাল রান্না করব, একটা গরু জবাই করব, আমার মা কি আর আসবে? আমি আর মাকে ফেরত পাবো? আমার মাকে এখনই ফেরত পাবো এই যে এনাকে যদি আমি সহযোগিতা করি, এনাকে যদি আমি সহযোগিতা করি, ইনি আমার মা। এইরকম মায় আমি চাচ্ছি হাজার হাজার। আমি আব্দুল মান্নান এখন তো কথা দিচ্ছি, এই বগুড়া শহরে আমাকে যদি ভিক করতে হয় আমি করব, আমার জাগাত তুলতে হয় তুলবো, মানুষের কাছে যেতে হয় যাব, জীবন পানি করে দেব। আমি এই বগুড়াকে একবারের জন্য হলো এই উর্বর জায়গাকে আমি উন্নতি করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা ভুলে যাচ্ছেন কেন? আপনারা কেন ভুলে যাচ্ছেন? এই দেশ সেই দেশ, পৃথিবীর মতো একটা দেশ ভারতবর্ষ তখন ছিল আমাদের। এইরকম পৃথিবীতে কোনো জায়গা পাবেন না, ওপর দিয়ে পাখি উড়ে যায়, পাখি যে পায়খানা করে সেখান থেকে গাছ হয়। এত বরকতময় দেশ। এই দেশটা শুধু রাজনীতিবিদদের দ্বারা নষ্ট হয়ে গেল। কিছু কিছু চোর ডাকাত রাজনীতিবিদ, লুটেরা, এদের দ্বারা আপনাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের এই মহিলাদের মধ্যে যদি কারো সেলাই শেখা থাকে, যদি সরকারি কোনো সার্টিফিকেট থাকে, সরকারি কিন্তু আবার বলতেছি কোনো এনজিও বা ব্যক্তিগত প্রতিষ্ঠান না, সরকারি যুব উন্নয়নের যদি কারো কোনো স্লিপ থাকে তাকে আমি একটা করে সেলাই মেশিন দেব। এটা আজকে না, কালকে গুলো পাবেন, পরশু গুলো পাবেন, 10 দিন পরে গুলো পাবেন। আর আমার এই মায়ের আর এনার স্বামী, আমার পিতা, যাকে আমি স্বীকার করছি, এনার সারা লাইফ গ্যারান্টি আমি তার দায়িত্ব নিলাম। তবে আমি আপনাদের একটা অনুরোধ করব, আমাদের সমাজে একটা সমস্যা আছে কি, কেউ যদি দান করতে চায় এমন তাকে ভিড় করে তার হাড্ডি পাসলা সব ভাঙে ফেলা যায়। দয়া করে আমার বাড়িতে কেউ যাবেন না। কি কারণে? আমি যখন বাড়াই, হয়তো আপনার সঙ্গে আমি কথা বললাম না, আপনি তখন মনটা খারাপ করলেন, কিন্তু আমি কেমনে বলবো বলেন তো? আমি তো একা মানুষ। দয়া করে আমার বাসায় কেউ যাবেন না। আমি যদি মেয়র নির্বাচিত হই তখন আপনারা পৌরসভায় যাবেন। আমার বাড়িতে সকালবেলা উঠে 20-30 জন মানুষের সঙ্গে কথা বলতে বলতে, সারাদিন মিটিং করতে করতে আপনার এই ভাইটাকে একদিন আপনারা হারা ফেলে দিবেন, দেখবেন আমি স্ট্রোক করে মারা গেছি। আমি আপনাদের পাশে থাকব এবং আমার মাথার মধ্যে এইটুকু বুদ্ধি জ্ঞান আল্লাহ দিছে, এই বগুড়া শহরে কেমনে ডেভেলপ করা হয়। সমস্ত রাস্তাঘাট 3 বছরের মধ্যে আমি আব্দুল মান্নান এখন তো কথা দিচ্ছি, সেটা বর্ধিত ওয়ার্ড সহকারে আমি যদি কমপ্লিট করতে না পারি, আপনারা যেখানে থাকবেন সেখান থেকে ভাই মনে করে, ছেলে মনে করে, সন্তান মনে করে পায়ের জুতোগুলো আমাকে মারে দেবে। এটা কোনো কঠিন কাজ না, এটা মাহবুব সাহেব করে না। কারণ ওই যে ভিক্ষুক, এটা দেখে আবার ভোট ছাবে, ইনি মানুষের মধ্যে পড়ে না। ইনাকে জানোয়ার বললে লজ্জা পাতে পারে, ইনি কিন্তু ভেড়া। ইনি যদি আসে এবার গাছের সাথে বাঁধে রাখা, ওনাকে পিটতেই থাকবেন, ওনাকে যত পিটবেন আপনাদের সোয়াব হবে। যেরকম হজে যায় শয়তানের লাথি মারে না, ওই রকম মাহবুব সাহেব আসলে গাছের সাথে বাঁধে রাখা আপনারা মারতে থাকবেন। এত বড় শয়তান মানুষ, এত বুদ্ধিজীবী শয়তান, এত বৃদ্ধ বয়সে শয়তান মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এত বড় বদমাইশ একটা মানুষ হতে পারে। তারা বলে আমি রাজনীতিবিদ। কেমনে আপনি রাজনীতিবিদ ভাই? বিস্তারিত ব্যাখ্যা আমি গেলাম না। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অনেক কথা বললাম। কারো ভালো লাগছে, কারো ভালো লাগেনি। কেউ হয়তো মনে করছেন এই ছেলেটি অনেক ভালো ভালো কথা বললো, একেই ভোট দিতে হবে। দয়া করে এই কাজটি করবেন না। আমি করজোরে অনুরোধ করতেছি, দয়া করে মানুষের কথা শুনে, মিষ্টি কথা শুনে ভোট দিবেন না। কারণ চোর ডাকাতরা সবসময় মিষ্টি কথা বলে। আমি বলতেছি, আমি সবার চেয়ে বেশি চোর, আমি লুটেরা, আমি ডাকাত। আমার বাড়ির বাদুরতলা কারো না কারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আগে খোঁজ নেন যে আসলে আব্দুল মান্নান এখন যে বলে গেল এই কথাটা কতখানি সত্য। যখন আপনি খোঁজ নেবেন, হ্যাঁ আব্দুল মান্নান এখন তো যা বলে গেছে এই কথাটি সত্য, তখন আপনি কি করবেন সে কথাটা বলে দিচ্ছি। আপনি তো ভোট দিবেন,
আপনার বাড়ির ভোট দেওয়াবেন, আপনি যাকে চেনেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে একবারের জন্য হলো এই আব্দুল মান্নান এখন থেকে ভোট দিন, আমরা দেখতে চাই ছেলেটি কি করে। এবং আমিও কথা দিচ্ছি, আমাকে আপনারা এমনভাবে বিজয় করে দেন, আমি সেই বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যেন বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার ছোট ভাই, আমি আপনার কর্মী, দেখেন বগুড়া থেকে আমি কি বিজয় নিয়ে আসছি। আমাকে দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখতে হবে বগুড়ায় আমার বেহাল অবস্থা। মনে রাখবেন, সরকারের সমর্থন ছাড়া উন্নয়ন করা একটু কঠিন হয়। আমাকে এমনভাবে বিজয় করে দেন যাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বুক ফুলে সারা বাংলাদেশে বলতে পারি যে দেখেন বগুড়া আর বিএনপির ঘাঁটি নাই, বগুড়া এখন কর্মের ঘাঁটি, বগুড়ার মানুষ এখন কর্ম চায়, বগুড়ার মানুষ এখন পেট ভরে খেতে চায়, বগুড়ার মানুষ শিক্ষা চায়, রাজনীতি আর চাই না। আমরা আর রাজনীতি চাই না। আমাদের এখন জীবন বাঁচতে হবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরেকবার বিদায় নিচ্ছি। আরেকবার বিদায়ের আগে বলি, আমি কোনো মিথ্যা কথা আপনাদের সামনে বলি নাই, বলবো না, মৃত্যু তাক বলবো না, কথা দিলাম। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাত খরচ করেন, মনে যা চায় আপনি খাবেন, আমি আসি। টাকা শর্ট পড়লে আমার কাছে যাবেন।